কুসুমের অসম্মতিতেই এবার কুসুমকে বিয়ের পিঁড়িতে বসালো দেবলীনা বদমাইশি করে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ঠিক করা সেই পাত্র হঠাৎ করে কুসুমকে দেখতে আসার জন্য বাড়িতে এসে হাজির হয়, ঠিক সেই সময়ে ইন্দ্রাণী এবং আয়ুষ ঈশান সকলে মিলে চমকে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার, দুম করে বলতে না বলতে ওরা একবারে আটঘাট বেঁধে চলে এলো কী করে বলো তো। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ওরা যখন এসেই পড়েছে তাহলে ওদেরকে তার অসম্মান করে বাড়ি ফিরিয়ে দেওয়া যাবে না, তাই না? ওরা যখন এসেই পড়েছে তাহলে বরঞ্চ ওরা পাত্রীকে দেখে যাক। অন্যদিকে যখন কুসুমের এক ঝলক দেখা মাত্রই যখন পাত্রপক্ষ কুসুমকে বিয়ে এর প্রস্তাব দিয়ে বলতে থাকে যে মা, আমাদের তো তোমাকে বেশ পছন্দ, তোমার আমার ছেলেকে পছন্দ, তো ঠিক সেই মুহূর্তে কুসুম কোনো আপত্তি না করে দেবীমার উপরে আস্থা রেখে যখন এই বিয়ের জন্য রাজি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কুসুম, তুমি নিজেও জানো না যে তোমার জীবনটা আমি রীতিমতো নরকে পরিণত করে দেওয়ার জন্য কত বড় একটা চক্রান্ত করেছি। কারণ তুমি যাকে কিনা নিজের হবু স্বামী হিসেবে পেতে চলেছো সে তো রীতিমতো একটা মাস্তান, একটা গুন্ডা। ও রীতিমতো গোটা দিন জুড়ে শুধুমাত্র গুন্ডামি করেছে এবং রাত হলে নেশাগ্রস্ত অবস্থায় ধূত হয়ে পড়ে থাকে, এটাই তো ওর কাজ। কিন্তু তার সত্ত্বেও তোমার উপরে তো অবশ্যই আমার প্রতিশোধ নিতে হবে, তার জন্য তো আমি এতগুলো টাকা খাইয়ে এই পাত্রপক্ষকে সাজিয়ে নিয়ে এসেছি তোমার সামনে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকেও রীতিমতো আমি নাকানি চুবানি খাইয়ে দিয়েছি। তাহলে দেবলীনা তুই কতটা স্মার্ট হয়ে গিয়েছিস, তোর তো সেটাও বুঝতে হবে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই ঈশান বলতে থাকে কুসুমকে পাত্রপক্ষ চলে যাওয়ার পর যে আচ্ছা কুসুম, তুমি কি একবারও ভাবলে না তোমার গোটা জীবনের একটা ব্যাপার, অথচ তুমি কোনো কিছু না ভেবে চিন্তে তুমি মায়ের উপরে ভরসা করে তোমার পছন্দ হলো কিনা ছেলে সেটাও একবার ভাবলে না, তুমি হ্যাঁ বলে দিলে বিয়ের জন্য। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেখুন ঈশান সাহেব, আমি দেবী মাকে সবসময় দেবী বলেই ভাবি এবং দেবীর থেকে কোনো রকম কোনো ভুল হতে পারে বলুন তো? সে যখন আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই সে ভালোটা ভাবনা চিন্তা করেই নিয়েছে, আমার তার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তাও কুসুম, তুমি তোমার নিজের জীবনটাকে নিয়ে কিন্তু বড় বেশি ছেলেখেলা করে ফেলছো, অন্যের উপরে নির্ভর করে তুমি তোমার নিজের জীবনটাকে কীভাবে চালাবে বলো তো? এবার যদি পরবর্তীতে তুমি ওকে কোনো মতে বুঝতে চাইলেন, ওর সঙ্গে একটা কথা অবধি বলে না, পরবর্তীতে তোমার যদি বিয়ের পর এটা মনে হয় যে তুমি ওকে বিয়ে করে ঠকিয়ে গেছো, তাহলে কি হবে? তখন কিন্তু এ বাড়িতে এসে হাজার কাঁদলেও তোমার এই সমস্যার কেউ সুরাহা করে দেবে না। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি বলবো যে তুমি একবার ওই লোকটার সঙ্গে আবারও আলাপ আলোচনা করার চেষ্টা করো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দোহাই আপনারা আর এই বিয়ের মধ্যে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে না, যা হচ্ছে সেটা হতে দিন। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ঠিক আছে, তুমি যখন এটা ভেবেই নিয়েছো যে মা তোমার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক হবে, তাহলে বরঞ্চ সেটাই হোক। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কুসুম, তুমি আন্টির উপরে ভরসা করে যে কত বড় একটা ধাক্কা খেতে চলেছো সেটা হয়তো বা তুমি নিজেও বুঝতে পারছো না। যতক্ষণে তুমি বুঝে উঠবে ততক্ষণে তুমি বাড়ি থেকে বিদায় হয়ে যাবে এবং একবার তোমাকে বাড়ি থেকে বিদায় করে দেওয়ার পর আমার জানার কোনো ইচ্ছে নেই যে তুমি কেমন আছো, ভালো আছো না খারাপ আছো। তখন যদি আন্টি আমাকে জিজ্ঞেসও করে যে তোমার উপরে ভরসা করে আমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই সিদ্ধান্তটা ভুল হয়ে গেল দেবলীনা, তখন আন্টিকে আমি স্ট্রেট বলে দেবো যে আন্টি, একটা মানুষের ক্যারেক্টার কীরকম সেটা কী করে বলবো? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।